নয়া বাপু নয়নতারা সেহগালের লেখা তার থার্ড ইউনিটটা আবার আলোচনা করব এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে নেব। তাহলে আমরা প্রথম দুটো ইউনিটে কি পড়েছিলাম একটু মনে করে নেওয়া যাক। বাপু বিড়লা হাউসে মারা গেছেন এবং তার বডিটা বিড়লা হাউসে নিয়ে আসা হয়েছে। তিনি নাথুরাম গডসের আততায়ীর গুলিতে 30শে জানুয়ারি 1948 সালে প্রাণ দিয়েছেন। এবং তোমরা ছবিতে দেখো, ছবিতে কিন্তু গান্ধীজি, বাপু অর্থাৎ আমাদের যে ফাদার অফ নেশন, জাতির জনক, তিনি তার অন্তিম শয্যায় আছেন। চলো এবার আমরা টেক্সটটা পড়ে নিই, লেখিকা কি বলতে চাইছেন। সাম ডেজ আফটার দি ফিউনারাল, কিছু দিন পর, কিসের কিছু দিন পর? ফিউনারাল। ফিউনারাল মানে কি? অন্ত্যেষ্টিক্রিয়া, দাহকার্যর অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ, একটা বিশেষ ট্রেন করা হলো, এবং স্পেশাল মানে বিশেষ, একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজি যে চিতাভস্য, তার যে ভস্মাবশেষ, যেটা হিন্দুদের একটা রীতি আছে যে গঙ্গায়, পবিত্র গঙ্গায় সেই চিতাভস্য নিমজ্জিত করবার, তা গান্ধীজির অ্যাসেস একটা স্পেশাল ট্রেন নিয়ে গেল কোথায়? এলাহাবাদে। এলাহাবাদটা কোথায়? কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। এলাহাবাদের বর্তমানে নাম হয়েছে প্রয়াগরাজ। নেক্সট লাইন চলো। দি কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট মানে হচ্ছে রেলগাড়ির যে কামরাগুলো। ওয়াজ ডেকড, ডেকড মানে হচ্ছে ডেকোরেটেড, অর্থাৎ সজ্জা করা, সাজসজ্জা, সাজানো। উইথ ফ্লাওয়ার্স, ফুলে পুরো কামরাগুলো একদম সুন্দরভাবে সজ্জিত করা আছে। এবং এটা বুঝতে পারছো, এই সেন্টেন্সটা কিন্তু একটি প্যাসিভ ভয়েসের উদাহরণ, অর্থাৎ পিউপিল ডেকড দি কম্পার্টমেন্ট উইথ ফ্লাওয়ার্স। পিপল অন দি ট্রেন স্যাং ভজনস, যে সমস্ত মানুষজন ওই গান্ধীজির চিতাভস্যের সঙ্গে যারা ট্রেনে করে যাচ্ছিলেন দিল্লি থেকে এলাহাবাদ পর্যন্ত, তারা কি করছেন? ট্রেনের মধ্যে ভজন গাইছেন। এবং তোমরা জানো, এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম যে ভজন কিন্তু আমাদের গান্ধীজির খুব প্রিয় ছিল। নিজে তিনি প্রচণ্ড ভজন শুনতে ভালোবাসতেন এবং ভজনের মাধ্যমে শুধু ঈশ্বরের কাছে পৌঁছনোই নয়, ভজনের মাধ্যমে কিন্তু তিনি বার্তা দিতেন। ভজন তাহলে কি না? ভজন হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের একটা ডিভোশনাল সং, একটা আধ্যাত্মিক গান, যে গানের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় বলে মানুষ মনে করে। তা ভজন তিনি গাইতেন, যেমন ধরো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দিয়ে ভগবান। তো এই ভজন ছিল তার খুব প্রিয়। আরও একটি ভজন ছিল, তোমাদেরকে সেটা একদম শোনানোর লোভ সামলাতে পারছি না, সেটা কিন্তু গান্ধীজিরও খুব প্রিয় ছিল এবং গান্ধীজি কিন্তু প্রচণ্ড ভালোভাবে শুনতেন, বারবার ধরে শুনতেন এবং তার মনটাকে কিন্তু অন্য জগতে পৌঁছে যেত। এই হচ্ছে ভজন। শোনো একটা লতা মঙ্গেশকরের গলা। কাছে পৌঁছানোর বার্তার মধ্যেও কিন্তু পরোপকারের কথা বলছে গানটা। মনের মধ্যে অভিমান রান রেখে বিপদে কারোর পাশে ঝাঁপিয়ে পড়ার কথাও কিন্তু এই ভজন বলছে। যাই হোক, দেখি আমরা পরে। পিপল ডিডন্ট উইপ এনিমোর, মানুষ আর কিছু কাঁদছে না। ওই যে ট্রেনের মধ্যে যারা যাচ্ছে, এলাহাবাদে যারা পৌঁছতে যাচ্ছে, তারা কিন্তু কান্না বন্ধ করে দিয়েছে। উইপ মানে কাঁদা, এনিমোর মানে আর কাঁদছে না। ফর কারণ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স, প্রেজেন্স মানে উপস্থিতি, অ্যামিড মানে মধ্যে, অ্যামিডস্ট মানে ইন দি মিডস্ট অফ দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস, কারণ তারা কিন্তু ওই ফুলের মধ্যে, ওই যে ভজন গাওয়া হচ্ছে তার মধ্যে তারা বুঝতে পারছে যে গান্ধীজি তো এর মধ্যেই বেঁচে আছেন। কই, কে বলেছে গান্ধীজি নেই? তাদের মধ্যে, ওই ফুলের মধ্যে, গানের মধ্যে কিন্তু গান্ধীজির উপস্থিতি তারা টের পাচ্ছে এবং বুঝতে পারছে গান্ধীজি কিন্তু আমাদের মধ্যেই আছেন। অর্থাৎ তারা যে একটা যে সাডেন শকটা হয়েছিল গান্ধীজির মৃত্যুর পর, তারা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছে।
পরের লাইন পরে দেখো, অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দি প্ল্যাটফর্ম। সরোফুল ক্রাউডস মানে বিষণ্ণ জনতা, বিষণ্ণ জনতা, যে প্রচণ্ডভাবে যারা বিমর্ষ হয়ে পড়েছিল, বিষাদগ্রস্ত দুঃখী হয়ে পড়েছিল, সেই ক্রাউডরা ভিড় করছিল। তাহলে কোন কোন স্টেশনে? ওই যে দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে পৌঁছানোর মধ্যে যে সমস্ত স্টেশনগুলো থামে, সেই স্টেশনে প্রত্যেকটা মানুষ কিন্তু ভিড় করে দাঁড়িয়ে রয়েছে গান্ধীজিকে একবার শেষ যেন স্মৃতিটুকু পাওয়ার জন্য। অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার্স দি ট্রেন রিচড এলাহাবাদ। গানের মধ্য দিয়ে, প্রেয়ার প্রার্থনার মধ্য দিয়ে ট্রেন এলাহাবাদে গিয়ে পৌঁছলো। দি অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দি গ্যাঞ্জেস। অ্যাসেস, ইমার্সড মানে হচ্ছে নিমজ্জিত করা, ডোবানো, তা গঙ্গায় বিসর্জন দেওয়া হলো। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক। যেখানে একটা বিশাল বড় জনতা কিন্তু সেই ব্যাঙ্কে জমা হয়েছিল। ব্যাঙ্ক মানে এখানে কিন্তু কোনো ওই ব্যাঙ্ক নয় যেখান থেকে টাকা পাওয়া যায়, সেই ব্যাঙ্ক নয়। এই ব্যাঙ্ক কি? তীর, নদীর তীর, অর্থাৎ এখানে গঙ্গার তীরের কথা বোঝা হয়েছে। আচ্ছা বলো তো দেখি, তোমাদের তো ফ্রেজ ক্লজ তোমরা পড়েছো, এই যে এই লাইনটা যেখানে আমি দাগ দিয়েছি, এই যে এইটা বলো তো কোন এর মধ্যে কোনটা মেন ক্লজ, কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আছে? দেখো, দি অ্যাসেস ওয়্যার ইমার্সড, এটা ওয়্যার হবে, হ্যাঁ এখানটা কিন্তু ওয়্যার হবে, ওয়্যার, এটা ভুল টাইপ করা হয়েছে। দি অ্যাসেস ওয়্যার ইমার্সড ইন দি গ্যাঞ্জেস, এইটা হচ্ছে মেন ক্লজ। তারপরে এই গ্যাঞ্জেসের সঙ্গে রিলেটিভ ক্লজ আছে, হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক। তারপর চলে এসো, আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। প্রত্যেকে তারপর আমরা এই কাজ করার পর সবাই দিল্লিতে ফিরে গেলাম, ইনক্লুডিং দি অথর নয়নতারা সেহগল। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে পৌঁছে আমি যেন একবারে অথই সাগরে পড়লাম। ফেল্ট অ্যাট সি, এটা কিন্তু একটা প্রবাদের মতো, এবং এই ফেল্ট অ্যাট সি মানে কি, কী করতে হবে না করতে হবে এটা বিষয়ে একবারে হতবিহ্বল হয়ে পড়া, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়া, কি করবে না করবে ভেবে পাচ্ছে না, প্রচণ্ড মনটা বিহ্বল হয়ে পড়েছে, সিদ্ধান্ত নিতে পারছে না। কেন না, গান্ধীজি মারা গেছেন, এই আপনার শখটা কিন্তু তিনি সহ্য করতে পারছেন না। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আমি কিন্তু, লেখিকা স্বীকার করছেন যে আমি হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে হাঁটিনি। গান্ধীজি কিন্তু বিভিন্ন ডান্ডি অভিযান করেছে, ভারত ছাড়ো আন্দোলন করেছে, সেখানে তোমরা দেখেছো ইতিহাসে মাইলের পর মাইল হেঁটে গিয়ে সারা ভারত পরিক্রমণ করেছে। লেখিকা আমাদের স্বীকার করছেন পরিষ্কার করে যে আমি কিন্তু গান্ধীজির সঙ্গে এরকম কোনো কার্যে অংশগ্রহণ করিনি। গন টু প্রিজন, গান্ধীজির ডাকে এইটা, এই দেখো এইটা কিন্তু ওই আই হ্যাড নটটা প্রত্যেকটার ক্ষেত্রে কমন নিতে হবে। তার মানে কি, আই হ্যাড নট গন টু প্রিজন অ্যাট হিজ কল। প্রিজন মানে হচ্ছে জেল, আমি তার ডাকে সাড়া দিয়ে জেলেও যাইনি। অর মেড মানে আই হ্যাড নট মেড, আমি তার ডাকে সাড়া দিয়ে মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য কোনো রকম স্বার্থত্যাগ, কিছু উৎসর্গ, কিছু আত্মত্যাগও করিনি। My sister and I and other young people like me had been merely onlookers. আমার বোনেরা, আমি বা আমার যে সমস্ত দেশের ইয়ং পিপল আছে বেশিরভাগ, তারা ছিলাম কেবলমাত্র অনলুকার্স, দর্শক ছিলাম মাত্র, শুধু বাইরে থেকে অংশগ্রহণ না করে উই ওয়্যার অনলি স্পেকটেটার্স। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও কেন জানি না মনে হচ্ছে এই মানুষটা চলে যাওয়ার পর আমার মনের মধ্যে একটা বিশাল ফাঁকা শূন্যস্থান তৈরি হয়েছে। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করছিলাম যেন আমি বড় হয়েছি। আই হ্যাড গ্রোন আপ, দেখতে পেয়েছো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। উইথ এ ম্যাজিক সার্কেল, যেন আমার মনে হচ্ছে আমি একটা জাদু বৃত্ত, একটা জাদু বলয়ের মধ্যে খুব সুরক্ষিত সুবিধাপ্রাপ্ত অবস্থায় ছিলাম গান্ধীজি থাকাকালীন। কেন বলছে লেখিকা এটা? কারণ গান্ধীজি ছিলেন ফাদার অফ দি নেশন। এখানে বাপু মানে কি, বাবা, ফাদার অফ দি নেশন, জাতির জনক তিনি ছিলেন। প্রত্যেকটা দেশবাসীর কাছে তিনি ছিলেন বাবার মতো। বাবা যেরকম করে বাড়ির একটা ছাদের মতো একটা সুরক্ষিত নিরাপত্তা দেয়, একটা আশ্রয় দেয়, একটা বটগাছের মতো ছায়া দেয়, সেরকম ছিলেন গান্ধীজি। তা গান্ধীজির এই অকাল মৃত্যুর পর হঠাৎ করে যে মৃত্যু এসেছে, সেখানে কিন্তু সবাই বিহ্বল হয়ে পড়েছে, এবং যেন মনে হচ্ছে এই ম্যাজিক সার্কেলটা কি হয়েছে, ভ্যানিস্ট হয়ে গেছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে আই ফেল্ট দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট।
উবে গেছে, কোথায় যেন চলে গেল ম্যাজিক সার্কেলটা, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, অদৃশ্য হয়েছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে যেন আনপ্রোটেক্টেড অবস্থায় অর্থাৎ অসুরক্ষিত অসহায় অবস্থায় ফেলে রেখে চলে গেলেন বাপু। উইথ অ্যান ইফোর্ট আই রাউজড মাইসেলফ, আমি খুব চেষ্টা করে নিজেকে তুললাম মানে অর্থাৎ কবি খুবই বিমর্ষ হয়ে পড়েছিলেন, একটা যেন ট্রান্স লাইক স্টেটের মধ্যে যাচ্ছিলেন, তিনি নিজেকে জাগাচ্ছেন, নিজের মনকে জাগাচ্ছেন। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু কিসের জন্য বেঁচেছিলেন, বাপু কি কোনো কিছুর জন্য কোনো উদ্দেশ্য ছাড়াই বেঁচেছিলেন বা মারা গেলেন, তার কি কোনো জীবনের কোনো উদ্দেশ্য ছিল না? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, আমি কি করে তার অনুপস্থিতিতে, সে যখন নেই, কি করে এত সাহস আমি খুব তাড়াতাড়ি হারাতে পারি, কি করে আমি মনোবল হারাতে পারি এত তাড়াতাড়ি? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল তো নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, লক্ষ লক্ষ মানুষ কেবলমাত্র অর্ডিনারি ফোক, একটা সাধারণ মানুষ গড়পড়তা ফোকই রয়ে যেত যদি না বাপু থাকতেন, কিন্তু বাপুর জন্য এটা সম্ভব হয়নি। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি এই সমস্ত মানুষজনকে, অর্ডিনারি মানুষজনকে ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে হচ্ছে একটা উদাসীন্য, একটা অযত্ন, একে অপরের প্রতি একটা ক্যালাসনেস একটা ছিল, যে ওর যা হচ্ছে আমার কিছু জানার দরকার নেই। এই যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কিন্তু মনোভাবটা বাপুই কিন্তু জাগিয়েছিলেন। অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের যন্ত্রণায় পাশে দাঁড়াতে, একে অপরের কষ্টে তার সঙ্গে শেয়ার করতে, দুঃখ বেদনা অসচ্ছলতার প্রতি পাশে দাঁড়াতে, মানুষজনের প্রতি, এটা কিন্তু বাপু শিখিয়েছেন। প্রচুর এই সম্পর্কে বাপুর কোটেশন রয়েছে। দেখো এই যে একটি কোটেশন বলছে, দি বেস্ট ওয়ে টু ফাইন্ড ইয়োর সেলফ ইজ টু লুজ ইয়োর সেলফ ইন দি সার্ভিস অফ আদার্স, অন্যের প্রতি জীবন উৎসর্গ করলেই আসল সার্ভিস, এবং এটি হচ্ছে আসল রিলিজিয়ান, এবং নিজের প্রতি সেবা করা। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবী শিষ্য, তোমরা নিশ্চয়ই বিবেকানন্দের বিখ্যাত বাণী পড়েছো, বাণীর সম্পর্কে পরিচিত আছো। দেখো, হোয়াট ইফ না বাপু ইজ গান, লেখিকা কিন্তু আস্তে আস্তে নিজের মনকে শক্ত করছে। তিনি বলছেন, কি হয়েছে তাতে, বাপু এখন চলে গেছেন তো, উই আর স্টিল দেয়ার, আমরা তো আছি, আমরা এখনও ইয়ং, আমরা তো বুড়ো হয়ে যাইনি, এখনও স্ট্রং আছি, আমরা এখনও তো খুব দুর্বল হয়ে পড়িনি। অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং বাপুর যে ধ্বজা, বাপুর যে পতাকায় দেখেছো, বা বিভিন্ন ব্যানার ফেস্টুন, সেখানে বিভিন্ন রকমের বাণী লেখা থাকে, আদর্শ প্রচার করে। তা বাপু বলছেন যে আদর্শ বাপু আমাদেরকে বলে গেছেন, কিসের আদর্শ? ট্রুথ, সত্যের প্রতি চলবে, সত্যের পথে চলবে, ইনোসেন্স এবং নন ভায়োলেন্স, অহিংসার পথে চলবে, সেই ব্যানার আমাদের উপর তিনি দিয়ে গেছেন। তোমার পতাকা যারে দাও তাহারে বহিবারে দাও শকতি, তোমার পতাকা যারে দিয়েছো তুমি, তা যেন বহন করবার মতো শক্তি আমরা পাই। লেখিকা নিজেকে উদ্দীপ্ত করছেন এইভাবে। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু চলে গেছেন তো কি হয়েছে, বাপুর ইন্ডিয়া, বাপুর যে ভারতবর্ষ, বাপুর যে ভারতবর্ষের স্বপ্ন দেখতেন, সেই ভারতবর্ষ কিন্তু তার যে চিলড্রেন, এখানে চিলড্রেন মানে কি, তার চিলড্রেন মানে সমস্ত ভারতবাসীর কথা বলছেন, কারণ তিনি হচ্ছে বাপু, পিতা, ফাদার অফ দি নেশন। বাপুর ছেলে মেয়েদের মধ্যে, এই ভারতবাসীর মধ্যে কিন্তু বাপু তিনি বেঁচে থাকবেন। দেখো কি বলতেন তিনি, মাই রিলিজিয়ান ইজ বেসড অন ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, যেটা এইমাত্র বলছিলাম তোমাদের, আমার যে ধর্ম সেটা হচ্ছে দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে নন ভায়োলেন্স, অহিংসা। ট্রুথ ইজ মাই গড, কত বড় কথা, দেখো সত্যম শিবম সুন্দরমের কথা বলছে, সত্যই হচ্ছে আমার ঈশ্বর। নন ভায়োলেন্স ইজ দ্য মিনস অফ রিয়েলাইজিং হিম, এবং এই ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে কিসের মাধ্যমে? হিংসার মাধ্যমে না, অহিংসার মাধ্যমে। এই হচ্ছে বাপুর বিখ্যাত কোটেশন। তাহলে আমরা দেখো ইউনিট 3টা লাইন বাই লাইন পড়লাম, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিছু অসুবিধে থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, এবং টেক্সট বইটা আরও ভালো করে পড়বে।